ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার তোমাদের সবাইকে পরিসংখ্যান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সম্মান শ্রেণীর পরিসংখ্যানের এর আগের পরিসংখ্যানের উপর আমার একটা ক্লাস আছে ইউটিউবে, প্রথম ক্লাসটা তোমরা দেখে নিও। তাহলে গণসংখ্যার নিবেশন সম্পর্কিত আমরা মৌলিক বিষয়গুলো আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে। আজকে আমরা আলোচনা করব কিভাবে গণসংখ্যা নিবেশন তৈরি করা যায়। তাহলে শুরু করা যাক শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকের বিষয়টি হলো আমাদের পরিসংখ্যান। এই বিষয়টি তোমার ইন্টারমিডিয়েট থেকে শুরু করে অনার্সের বিভিন্ন সাবজেক্টের আছে। তাহলে আমরা আলোচ্য বিষয় হলো গণসংখ্যা নিবেশন তৈরি। গণসংখ্যা নিবেশন তৈরি। তাহলে আমরা কিভাবে তথ্য দেয়া থাকবে, তথ্যগুলো থেকে একটি গণসংখ্যা নিবেশন বা ঘটন সংখ্যার নিবেশন তৈরি করবে। ইংলিশে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখন গণসংখ্যার নিবেশন দুই ধরনের হয়, দেখো দুই প্রকার হয়। দুই প্রকারের গণসংখ্যা নিবেশনের আমরা একটা হলো সরল গণসংখ্যা নিবেশন, আলোচনা আগেই করেছি। আর একটা হলো শ্রেণীবদ্ধ গণসংখ্যা নিবেশন। তাহলে আমাদের সরলটা খুব সোজা জিনিস, আমরা শ্রেণীবদ্ধ গণসংখ্যা নিবেশনটা আলোচনা করব। তাহলে কিভাবে শ্রেণীবদ্ধ গণসংখ্যা নিবেশন তৈরি করা যায় সেই বিষয়টা আমরা আজকে আলোচ্য বিষয়, শ্রেণীবদ্ধ গণসংখ্যা নিবেশন। তাহলে কিভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিভাবে একটি শ্রেণীবদ্ধ গণসংখ্যা নিবেশন প্রস্তুত করব সেই বিষয় নিয়ে আলোচনা করি। তাহলে শ্রেণীবদ্ধ গণসংখ্যা নিবেশন আবার দুইভাবে করা যায়, দুইভাবে থাকে। একটা হলো একচলক বিশিষ্ট, আরেকটা হলো দ্বিচলক বিশিষ্ট। তাহলে তোমাকে প্রশ্নে খেয়াল করতে হবে যে কোন ধরনের আছে, ওয়ান ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন না টু ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে আজকে আমরা আলোচনা করব একচলক বিশিষ্ট। খেয়াল কর, আমরা ধাপে ধাপে ক্লাসটা আগাবো। একচলক বিশিষ্ট গণসংখ্যা নিবেশন। তাহলে ওয়ান ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, একচলক বিশিষ্ট গণসংখ্যা নিবেশন তৈরি। তাহলে একচলক আর দ্বিচলক বিষয়টা বলি যে 25 জন ছাত্রের বয়স দেওয়া আছে, এখান থেকে একটা নিবেশন তৈরি করে। এই জাতীয় অঙ্কগুলো যদি দেয় তাহলে আমাকে বুঝতে হবে যে এটা একচলক বিশিষ্ট। আবার যদি বলা হয় 25 জন বালক বালিকাদের বয়স দেওয়া আছে, বালকদের 25 জনের বয়স দেওয়া আছে এবং বালিকাদের 25 জনের বয়স দেওয়া আছে, সেখান থেকে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করতে গেলে সেই জাতীয় অঙ্কটাকে আমরা বলবো দ্বিচলক বিশিষ্ট। তাহলে আজকে আমরা দ্বিচলক বিশিষ্টটা আলোচনা করব না, আমরা আলোচনা করব মূলত একচলক বিশিষ্ট গণসংখ্যা নিবেশন। মানে একচলক বিশিষ্ট গণসংখ্যা নিবেশনের আবার অঙ্কের ধরনটা হলো এরকম। এখানে আবার আলোচনা দেখো যে কোনো নির্দেশনা দেয়া থাকবে না, কোনো নির্দেশনা থাকবে না। তার মানেটাকে আমি বলি, থাকবে না, এরকম থাকতে পারে। আর বি নাম্বারটা হলো নির্দেশনা দেয়া থাকবে, শিক্ষার্থী বন্ধুরা আমরা খেয়াল করি, আমি একবারে বিস্তারিতভাবে পরিসংখ্যানে গণসংখ্যা নিবেশনের দেয়া থাকবে। তাহলে কোনো নির্দেশনা দেওয়া থাকবে না, এর মানে কি যে শ্রেণীর ব্যবধান কত, তারপরে শ্রেণীর মধ্যমান বের করো, আরও অনেক কিছু বের করতে বলতে পারে, সেগুলো লোকে নির্দেশনা দেওয়া থাকবে। তারপরে আরেকটা বিষয় হলো কোনো নির্দেশনা দেওয়া থাকবে না। এই নির্দেশনা দেওয়া থাকবে বলতে কি আমরা ওইটাই বুঝি যে শ্রেণীর ব্যবধান কত,
5 শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংখ্যার নিবেশন তৈরি করো, 10 শ্রেণী ব্যবধান নিবেশন তৈরি করো, বা গণসংখ্যার নিবেশন তৈরি করার পরে শ্রেণী মধ্যমান বের করো, শতকরা গণসংখ্যা বের করো, আপেক্ষিক গণসংখ্যা বের করো, ক্রমযুক্ত গণসংখ্যা বের করো, এগুলোকে বলা হয় কি নির্দেশনা দেয়া থাকবে। আর কোনো নির্দেশনা দেওয়া না থাকলে বলবে কি একটি উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংখ্যার নিবেশন তৈরি করো। তাহলে আমরা প্রথমে এ নাম্বারের একটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে দেখো আমরা এখান থেকে একটা বই থেকে একটা অঙ্ক নেই। একটা বইয়ের মধ্যে অঙ্ক আছে যে নিম্নের তথ্য হতে গণসংখ্যার নিবেশন তৈরি করো উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে। ঠিক আছে, এখানে 40 জন ছাত্রের বয়স দেওয়া আছে, বলছে 40 জন ছাত্রের বয়স থেকে একটি গণসংখ্যার নিবেশন তৈরি করো উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে। তাহলে আমাদের প্রথম হলো কি কোনো কিছু না বললে আমরা একটা কিভাবে তৈরি করব, দেখো কোনো নির্দেশনা যদি না দেয়া থাকে তাহলে প্রথমে আমরা শুরু করব যে এখানে আমরা সমাধান শুরু করলাম, অঙ্কটা বোর্ড থেকে লিখে নিলাম। এখানে সর্বোচ্চ মান, প্রথমে কাজ হবে কি ওই তথ্যের সর্বোচ্চ মানটা তোমাকে খুঁজে বের করতে হবে। ইংলিশে আমরা বলি হাইস্ট ভ্যালু, এটা একটা সিম্বলিক শব্দ, এইচ দ্বারা প্রকাশ করো। তাহলে ওই তথ্যের সর্বোচ্চ মান আমরা দেখতে পাচ্ছি 33, আর সর্বনিম্ন মান এটাকে আমরা লোয়েস্ট ভ্যালু বলি, এল দ্বারা প্রকাশ করি। এটা আছে দেখো 0.3, 3 আছে। তার মানে ওখানে 40 জন ছাত্রের বয়স দেওয়া আছে, একটি উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যার নিবেশন তৈরি করতে গেলে ওই তথ্যের সবচেয়ে বড় মান সবচেয়ে ছোট মানটা খুঁজে বের করব, প্রথম কাজ। তারপরে দ্বিতীয় কাজ কি আমরা জানি পরিসর নির্ণয় করব। আমরা জানি পরিসর, আমরা সেকেন্ড স্টেপ হলো কি আমাদের পরিসরের সিম্বলিক শব্দ আর। তাহলে এটা বের করার সূত্র হলো সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করা, অর্থাৎ হাইস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বিয়োগ করো 33 মাইনাস 0.3। তাহলে কী হবে, পরিসর বের হলো আমাদের 30। সেকেন্ড কাজ আমরা বের হয়ে গেল। থার্ড কাজ আমরা কি করব, শ্রেণী ব্যবধান নির্ণয় করব। এবার শ্রেণীর ব্যবধান নির্ণয় করি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, শ্রেণীর ব্যবধান নির্ণয় করি। শ্রেণীর ব্যবধান নির্ণয় করি। তাহলে শ্রেণী ব্যবধান নির্ণয় করার আমরা এই যে স্টাগেজের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি কি সিআই সমান সমান r/1 + 3.3, সূত্রটা হলো কি 3.322 log n। তাহলে এখানে খেয়াল করো, এখানে এখানে n বলতে আমাদের কি বোঝাচ্ছে যে মোট তথ্য আছে কত, ওই যে 40 জন ছাত্রের বয়স দেওয়া আছে সেই 40। তাহলে আর এর মান 30 বসাও। তাহলে 1 + 3.322 log n এর মান আমরা 40 বসালাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটারে দেখো কি করে আমরা, আমার কাছে এই বিষয়টা আমার সায়েন্টিফিক ক্যালকুলেটারের মধ্যে আসবে। এই অ্যান্ড্রয়েড ফোনে এখন কিন্তু লগের মান বের করা যায়। কী করে বের করবা, দেখো 1 + 3.322, তারপর এই পাশে দেখো লগ আছে, লগ দিয়ে আমি আবার 40 মান বসাই দিলাম। তাহলে আমার 6.32 বের হয়ে গেল। তাহলে আমার এই 30/6.32 বের হয়ে গেল। তাহলে এটাকে আমরা ভাগ করব এখন। তাহলে ভাগ করি। তাহলে 30কে 6.32 দ্বারা ভাগ করলে দেখো ক্যালকুলেটার আসতেছে 4.7 আসে, সাপোজ 4.7। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে এইরকম যদি রাউন্ড ফিগার না আসে, আমরা সবসময় শ্রেণী ব্যবধান ধরবো হয় 5, নয় 10, নয় 5 থেকে 25-এর মধ্যে। তাহলে 4.7টা কার কাছাকাছি, 5-এর কাছাকাছি। তাহলে আমরা ধরি উপযুক্ত শ্রেণী ব্যবধান, ধরি উপযুক্ত শ্রেণী ব্যবধান কত, 5। তাহলে শ্রেণী ব্যবধান 5 কী করে হলো, এটাকে রাউন্ড ফিগার করে নিলাম।
আরেকটা জিনিস শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা শ্রেণীর সংখ্যা বের করার সূত্র কিন্তু জানি হলো এটা। তাহলে শ্রেণীর সংখ্যা হবে কিন্তু 6.32, মানে 6টার বেশি 60টা হবে। তাহলে আমরা আমাদের প্রথম কাজ হলো সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করা, দ্বিতীয় কাজ হলো তার পরিসর বের করা, তৃতীয় কাজ হলো তার শ্রেণীর ব্যবধান বের করা। আর এইবার চতুর্থ কাজ হলো যে আমাদের প্রথম শ্রেণী নির্বাচন করা। তাহলে প্রথম শ্রেণী যদি তুমি নির্বাচন করতে চাও, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাকে কি করতে হবে? তাহলে প্রথমে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোন পদ্ধতিতে ফ্রি গণসংখ্যার নিবেশনটা তৈরি করতে চাচ্ছ। তাহলে আমাদের যদি কিছু না বলা থাকে আমরা বহির্ভুক্ত পদ্ধতিতে করব। তাহলে লিখব যে প্রদত্ত তথ্যটি বহির্ভুক্ত পদ্ধতিতে উপস্থাপন করব। এই কথাটা লিখতে হবে তোমাকে, উপস্থাপন করব। সুতরাং প্রথম শ্রেণী হবে, অ্যাট ফার্স্ট ক্লাস কত হবে আমাদের সেটা সিলেকশন করতে হবে। আগে লিখে দিলে ভালো হয়। প্রথম শ্রেণী হবে, দেখো তাহলে প্রথম শ্রেণী নির্বাচন করার একটা বুদ্ধি আছে, সেটা হলো কি, সর্বনিম্ন মানটাকে রাউন্ড করলে হবে নিম্নসীমা, আর নিম্নসীমার সাথে শ্রেণী ব্যবধান যোগ করলে হবে ঊর্ধ্বসীমা। খেয়াল করো আমার সর্বনিম্ন মান কিন্তু আছে 3। এখন খেয়াল করো যদি 3 থাকে, মানে 5-এর যদি কম থাকে, তা সবসময় আমাদের সর্বনিম্ন মানটা 0 ধরবা, আর ওর সাথে শ্রেণী ব্যবধান যোগ করলে কত হবে? 5। তাহলে 0 থেকে 5। প্রথম শ্রেণী এমনভাবে নির্বাচন করতে হবে যে সর্বনিম্ন মানটা প্রথম শ্রেণীর মধ্যে থাকবে, আবার তার শ্রেণী ব্যবধানটা যেন ঠিক থাকে। তারপরে কি করতে হবে যে আবার শ্রেণীর পদ্ধতি ঠিক থাকে। যদি আমরা অন্তর্ভুক্ত পদ্ধতি করতাম তাহলে লিখতাম 0 থেকে 4। বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা? অন্তর্ভুক্ত পদ্ধতি লিখলে তোমাকে এখানে লিখতে হতো 0 থেকে 4। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রথম শ্রেণী নির্বাচন করে ফেললাম। এবার আমরা আসি আমাদের গণসংখ্যার নিবেশন। তাহলে এবার আমরা লিখব যে এবার শ্রেণী ব্যবধান 5 ও বহির্ভুক্ত পদ্ধতিতে নিম্নে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করা হলো। নিম্নে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করা হলো। নিবেশন তৈরি করা হলো। যারা ইন্টারমিডিয়েট পড়ছো তাদের জন্যও কিন্তু এটা রাখবে এই বিষয়গুলো। আবার যারা অনার্স পড়ছে বিভিন্ন সাবজেক্টে তাদের এই পরীক্ষায় 1 নাম্বার 2 নাম্বার কোশ্চেন এটা দিয়ে দেয়, এটা গণসংখ্যার নিবেশন তৈরি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা খেয়াল করছিলাম যে আমাদের শ্রেণীর সংখ্যা কিন্তু 6.3 to 7। তাহলে 7 আর 8 একটা হেডিং হবে, একটা টোটাল হবে। তাহলে আমরা এভাবে শ্রেণীগুলো করে নিই। দেখো কয়টা, তাহলে 7টা একটা হেডিং, একটা টোটাল। তাহলে 7 আর 2 9টা করে নেবো আমরা এরকম 1 2 3 4 5 6 7 8, এই হলো 9টা। তারপরে দেখো আমাদের এই পাশে এখানে আমরা দেব শ্রেণী, মাঝখানে দেবো আমরা মিল চিহ্নটা বা টালি মার্কস, তুমি যেটাই বলো না। তাহলে প্রথমে আমরা লিখবো, এখানে লিখবো কি, শ্রেণী। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আর এখানে টালি চিহ্ন বা মিল চিহ্ন দিতে পারো, যেটাই দাও না কেন, টালি চিহ্ন। আর এখানে হলো গণসংখ্যা বা ঘটন সংখ্যা। কোনো বইতে আবার ঘটন সংখ্যা বিষয়টাও লেখা থাকতে পারে। তাহলে আমাদের প্রথম শ্রেণী শুরু হয়েছে 0 থেকে 5, তারপরে 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25,
25 থেকে 30, খেয়াল করো 30 থেকে 35। আমাদের সর্বোচ্চ মান কিন্তু ছিল শিক্ষার্থী বন্ধুরা, সর্বোচ্চ মান কিন্তু 33। তাহলে শুরু হবে সর্বনিম্ন মান দিয়ে আর শেষ হবে সর্বোচ্চ মান দিয়ে। দেখো 30 থেকে 35-এর মধ্যে কিন্তু তোমার 33 আছেই। তাহলে আমি বলছিলাম আমাদের ঘর হবে কয়টা, 7টা আমাদের শ্রেণী হবে আর একটা হেডিং একটা টোটাল লাগবে। তাহলে 7 আর 2 9টা, এই জন্য আমি আগেই 9টা করে ফেললাম। এখন আমরা টালিমার্কগুলো বসাবো। দেখো কি করে বসি। প্রথমে আছে 20। আর বহির্ভূত পদ্ধতির ক্ষেত্রে মান বসানোর নিয়ম হলো প্রত্যেক শ্রেণীর ঊর্ধ্বসীমার মান পরেরটার মধ্যে বসবে। যেমন এখানে কাউন্ট করবো 19 পর্যন্ত, এখানে কাউন্ট হবে 20। তাহলে 20-এর টালিটা আমরা এখানে দেব। তারপরে আসো তোমার 11। 11 কোথায় দিবা, এখানে দিবা। তারপরটা আছে 8। 8 কোথায় দিবা, এখানে টালি দাও। তারপরটা আছে 10। 10 কোথায় দিবা, এখানে টালি দাও। তারপরটা আছে 12। 12 তুমি কোথায় বসাবা, এখানে বসাও। তারপরে 12 পর আছে 18। 18 তুমি কোথায় বসাবা, এখানে টালি দাও। তারপর আছে 15 কোথায় বসাবা, এখানে বসাবো। তারপরটা আছে 3, আমরা এখানে বসাবো। তারপর আছে 12। 12 কোথায় বসাবা, এখানে বসাবো। 12-এর পরে আছে হলো 9। 9 কোথায় বসাবো, আমরা এখানে বসাবো। 9-এর পর আছে 14। দেখো 4টা পরে 5টা হয়ে গেলে ক্রস, এই 14 বসাই দিলাম। তারপর হচ্ছে 13, আবার বসবে এখানে। তারপর 16। 16 কিন্তু এখানে বসবে। 16-এর পরে 25। 25 এখানে বসবে। তারপর 23 বসবে এখানে। 24ও বসবে এখানে। তারপর 28 এখানে বসবে। তারপর 30 বসবে কোথায়, এখানে। 26 কোথায় বসবে, খেয়াল করো, এখানে। তারপর 31 বসবে এখানে। 20 কোথায় বসবে, এখানে। তারপর আবার 31 আছে, খেয়াল করো, এখানে। তারপর 26 এখানে। তারপর 27। 27 দেখো আবার এখানে বসবে। তাহলে 4টার পরে 5টা হয়ে গেলে ক্রস। তারপর 19 এখানে বসবে। তারপর 21, এই 4টার পরে 5টা হলে ক্রস, 21। তারপর আবার 19 বসবে, 4টার পরে 5টা ক্রস। তারপর 22। 22 কিন্তু এখানে বসবে। তারপর 21 এখানে বসবে। তারপর 23 এখানে বসবে। 22 এখানে বসবে। তারপর 9 কোথায় বসবে, এখানে বসবে। তারপর দেখো 28। 28 কোথায় বসবে, এখানে। তারপর 17 বসবে এখানে। আবার 17 এখানে। তারপর 23 বসবে, খেয়াল করে, 4টার পরে 5টা ক্রস। তারপর 28 কোথায় বসবে, এখানে। তারপর 22 কোথায় বসবে, এখানে। তারপর 21 এখানে বসবে। তারপরে 33, দেখো 33 বসবে এখানে। তাহলে আমাদের টালিমার্কগুলো দেওয়া হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখানে 1, এখানে আছে 3টা, এখানে আছে কয়টা, 6টা, এখানে 7টা, এখানে হচ্ছে 12টা, এখানে 7টা, এখানে আছে 4টা। তাহলে এগুলো সব যোগ করলে n = কত, দেখো 4, 10, 17 আর 12, 7, 4, 11, 40। তাহলে মোট গণসংখ্যা কিন্তু আমাদের, তাহলে 40 জন ছাত্রের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা করে ফেললাম। তাহলে 100 লোক বিশিষ্ট গণসংখ্যা নিবেশনের অঙ্কটা শিক্ষার্থী বন্ধুরা কিভাবে আমাদের শ্রেণী নির্বাচন করতে হয়, কিভাবে টালি মার্ক বসাতে হয়, কিভাবে গণসংখ্যা কাউন্ট করতে হয়, এই বিষয়গুলো আমি আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে যে ক্ষেত্রে কোনো কিছু বলা থাকবে না, অর্থাৎ শ্রেণী ব্যবধান কত, কোন পদ্ধতিতে করতে হবে, এসব কিছু না বলা থাকলে আমরা ইজিলিভাবে এই কটা স্টেপ অ্যাপ্লাই করবো। আমাদের স্টেপগুলো কী কী আবার একটু খেয়াল করি। তাহলে স্টেপটা খেয়াল করো। প্রথম স্টেপ হলো ওই তথ্যের সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করা। দ্বিতীয় কাজ হলো তার পরিসর বের করা। তৃতীয় কাজ হলো শ্রেণী ব্যবধান নির্বাচন করা। চতুর্থ কাজ হলো তার প্রথম শ্রেণী নির্বাচন করা। তাহলে প্রথম শ্রেণীটা আমরা নির্বাচন করে ফেলবো। প্রথম শ্রেণী নির্বাচন করার নিয়ম হলো কি, সর্বনিম্ন মানটাকে রাউন্ড করলে হবে লোয়ার লিমিট, আর ওর সাথে ক্লাস ইন্টারভ্যাল যোগ করলে হবে আপার লিমিট। আর একটা দুইটা বিষয় লাগবে, একটা হলো পদ্ধতির সিদ্ধান্ত নেওয়া, আর একটা হলো শ্রেণী ঠিক করা। আর এভাবে তারপরে আমরা কি করলাম, যে
আমরা একটা টালি মার্ক এই গণসংখ্যা নিবেশনের 9টা ছক করলাম। কিভাবে? যেহেতু শ্রেণীর সংখ্যা হবে আমার 60টা আর একটা হেডিং লাগবে, একটা টোটাল লাগবে, তার জন্য 9টা আমি সারি করে ফেললাম। করে আমরা এর মানের এগেনস্টে এক্সক্লুসিভ বহির্ভূত পদ্ধতির হিসাবে যে 10-এর মানটা কাউন্ট হবে নিচে, এখানে 9 পর্যন্ত, এই হিসাবে টালি মার্কগুলো বসালাম, দিয়ে এই গণসংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে যখন কোনো কিছু না বলা থাকবে তখন আমাদের এইভাবে কী করতে হবে, একটা গণসংখ্যা নিবেশন প্রস্তুত করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা আসি, যদি তোমার প্রশ্নে বলা থাকে যে কিছু নির্দেশনা দেয়া থাকবে 2 নাম্বার কোশ্চেন, দেখো একটা নির্দেশনা দেয়া আছে, এরকম একটা আমরা কোশ্চেন সলভ করি যে 25 জন ছাত্রের অর্থনীতিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, 10 শ্রেণীর ব্যবধানে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা এটা একটা সালের কোশ্চেন যে 25 জন ছাত্রের বয়স দেওয়া আছে এবং শ্রেণী ব্যবধান বলা আছে যে তোমার 10 শ্রেণী ব্যক্তি নিয়ে একটি নিবেশন তৈরি করো, কিন্তু কোনো পদ্ধতি বলা নেই। তাহলে আমরা কিভাবে এই অঙ্কটা সমাধান করব? তাহলে আমরা শুরু করি সমাধান। তাহলে প্রথম কাজ হলো কি, ওই তথ্যের সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করা। তাহলে প্রদত্ত তথ্যের সর্বোচ্চ মান, এটা কিন্তু আমাদের কাজ, আগেই বের করতে হয়। প্রথম কাজ সর্বোচ্চ মান, হাইস্ট ভ্যালু, এইটা আমরা খুঁজে বের করব আগে। দেখো সবচেয়ে বড় মানটা দেয়া আছে, আমরা খুঁজে দেখি। $75 হচ্ছে সবচেয়ে বড় মান দেয়া আছে। তারপরে প্রদত্ত তথ্যের সর্বনিম্ন মান, এখানে কিন্তু কাজগুলো অনেক কম। সর্বনিম্ন মান, লোয়েস্ট ভ্যালু, সবচেয়ে ছোট মানটা দেয়া আছে, খেয়াল করে দেখো 15, 10, 10-এর পরে লোয়েস্ট ভ্যালু এই যে 10 দেয়া আছে। তারপরে আমরা কি করব, আমরা জানি পরিসর বের করব। আমরা পরিসরের ইংলিশ হলো রেঞ্জ। তাহলে H-L, দ্যাট মিনস সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করব। তাহলে 75 থেকে 10 বিয়োগ করো, তাহলে 75 - 10 বিয়োগ করি, 75 - 10 বিয়োগ করলে হয় কত, 65। এরপরে আমরা লিখব যে দেয়া আছে শ্রেণী ব্যবধান 5, দেয়া আছে শ্রেণী ব্যবধান 10, দেয়া আছে শ্রেণীর ব্যবধান কত, বুঝছো, 10 শ্রেণীর ব্যবধান নিয়ে, শ্রেণীর ব্যবধান আছে 10। তাহলে আমরা কি করব, যে প্রদত্ত তথ্যটি বা উপাত্তটি, তুমি যেটাই লেখো না কেন, প্রদত্ত উপাত্তটি বহির্ভুক্ত পদ্ধতিতে, তুমি অন্তর্ভুক্ত পদ্ধতিতে করতে পারতে, বহির্ভুক্ত পদ্ধতিতে উপস্থাপন করব। সুতরাং প্রথম শ্রেণী হবে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথম শ্রেণী কত হবে তুমি নিজে নিজেই ঠিক করো। প্রথম শ্রেণী হবে কত, সেটা আগে আমাকে সিলেকশন করে দেখাতে হবে, দেখালে ভালো। প্রথম শ্রেণী হবে, দেখো খেয়াল করো, আমরা বলছি সর্বনিম্ন মানটা যদি রাউন্ড থাকে সেটা সরাসরি বসাই দিবা, আর ওর সাথে শ্রেণী ব্যবধান যোগ করলে হবে ঊর্ধ্বসীমা। তাহলে আমাদের প্রথম শ্রেণী 10 থেকে 20 কাউন্ট করে ফেললাম। তাহলে প্রথম শ্রেণী নির্বাচন করতে গেলে কতগুলো, 3টা বিষয় দেখতে হয়। একটা হলো সর্বনিম্ন মান, একটা হলো শ্রেণী ব্যবধান, একটা হলো কোন পদ্ধতি তুমি তথ্যটা উপস্থাপন করতে চাচ্ছ। তাহলে সর্বনিম্ন মানটা যদি রাউন্ড থাকে তাহলে সেটা বসাবা, আর ওর সাথে 10 যোগ করলেই হবে ঊর্ধ্বসীমা। এখন যদি অন্তর্ভুক্ত পদ্ধতি করো তাহলে বহির্ভূত পদ্ধতি অনুযায়ী চিন্তা করে 1 কমাই দিলে অন্তর্ভুক্ত পদ্ধতি হয়ে যায়। অর্থাৎ আমরা এখানে অন্তর্ভুক্ত পদ্ধতি ধরে লিখতাম 10 থেকে 19। তাহলে এবার আমরা একটি গণসংখ্যার নিবেশন তৈরি করে ফেলি। তাহলে এবার
শর্টে লিখি, নিম্নে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করি। দেখো গণসংখ্যা নিবেশন শ্রেণী ব্যবধান দেওয়া থাকলে কিন্তু কাজ কম। গণসংখ্যা নিবেশন তৈরি করি। তাহলে এখন আমরা দেখো এখানে কিন্তু আমাদের কয়টা শ্রেণী হবে সেটা কিন্তু আমরা বের করতে পারি নাই। কারণ কি, আমাদের শ্রেণীর ব্যবধান ওই যে শ্রেণীর সংখ্যাটা আমরা বের করার জন্য আমরা কাজ করতে পারি নাই, কিন্তু আমরা এটা রাফ করে নেব। আমরা সেটা কিভাবে করবা, তাহলে আমাদের দেখো সূত্রটা হলো কি 1 + 3.322 লগ, তারপরে এখানে দেখো কতজন ছাত্র দেওয়া আছে, 25 জন। তাহলে আমরা 25 বসালে দেখো এখানে আছে 5.6, মানে 6টা হবে, 8টা ঘর করলে হয়ে গেল। তাহলে আমাদের এভাবে আমরা কি করব, 8টা সারি করে নেব। তাহলে তুমি এভাবে রাফ করে নিলে তোমার জন্য সুবিধা হবে যে শ্রেণীগুলো কয়টা হবে আমি আগের থেকে ঠিক করে ফেললাম। 6টা, 2টা লাগবে, একটা হেডিং একটা টোটাল। তাহলে আমি এভাবে কি করব, 8টা আমি সারি করে ফেলব। 1 2 3 4 5 6 এই 7, তারপর নিচেরটা 8 মনে করো। তাহলে আমাদের এ পাশে আমরা এখানে বসাবো শ্রেণী, এ পাশে মিল চিহ্ন, আর এ পাশে গণসংখ্যা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কি বসাবো, শ্রেণী বসাবো। শ্রেণীকে সি দ্বারা সিম্বল লিখতে পারো, আর মিল চিহ্ন বাংলায় লেখো মিল চিহ্ন, আর এখানে লেখো ঘটন সংখ্যা। এটাও লিখি কারণ কোনো বইতে তোমরা পাবে যে ঘটন সংখ্যা কথা। গণসংখ্যা আর ঘটন সংখ্যা বলতে কি বুঝি, একই জিনিস বারবার আসাটাকেই বলা হয় ঘটন সংখ্যা বা গণসংখ্যা। তাহলে খেয়াল করো আমাদের শ্রেণী হলো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, দেখো 60 থেকে 70, আবার 70 থেকে 80 লাগবে, কারণ 75 আছে তোমার। তাহলে 70 থেকে 80। তাহলে আরেকটা আমাদের ঘর আমরা করে নিই, সমস্যা নেই, জায়গা আছে। তাহলে এখন খেয়াল করো আমরা টালি বসাবো ওই বহির্ভুক্ত পদ্ধতির নিয়ম অনুসারে। তাহলে দেখো আমরা 20 বসাবো, প্রথমে 20। তাহলে 20টা কাউন্ট করবো কোথায় বলো তুমি, এখানে একটু টালি বসাবা। তারপরে 25 বসাবা এখানে, তারপরে 15 বসাবা দেখো উপরেরটায়, তারপরে 30 কোথায় বসাবা, 30 এখানে বসাবা। তারপরে বসাবো আমরা 10 বসবে কোথায় দেখো প্রথমেই, তারপরে 35 বসবে কোথায়, এখানে। তারপরে দেখো 25 কোথায় বসবে, এখানে। তারপরে 25 ডাবল আছে এখানে। তারপরে দেখো 37 এখানে বসবে। তারপরে 40 বসবে আমাদের এখানে। তারপরে 45 কিন্তু এখানেই বসবে। তারপরে 42 কোথায় বসবে, এখানে। তারপরে দেখো 50 কিন্তু পরেরটায় বসবে। তারপরে 17 বসবে আমাদের প্রথমটায়। তারপরে আসো 70 কিন্তু লাস্টেরটায় বসবে। তারপর 60 কোথায় বসবে, নিচেরটায়। তারপর 55 এখানে বসবে। তারপর 29, এই 4টে পরে 5টা ক্রস। তারপর 49 এখানে বসে গেল। তারপর দেখো 50 কিন্তু পরেরটায় বসবে। তারপর 75 নিচেরটায়। 35 এখানে বসবে। তারপর 42 খেয়াল করো এখানে 4টের পরে 5টা ক্রস। তারপরে 48 আবার এখানে বসবে। তারপরে 44 আমরা আবার এখানেই বসাবো। তাহলে আমাদের টালি বসানো হয়ে গেল। এখন আমরা গণসংখ্যাগুলো বসাই 3, 5, তারপরে 4, তারপরে 7, তারপরে 3, তারপরে 1, তারপরে 2। তাহলে এগুলো সব যোগ করলে শিক্ষার্থী বন্ধুরা n = আমরা 25 পেয়ে গেলাম। তাহলে এভাবে আমরা কি করতে পারি, যে যদি তোমার অঙ্কের ভিতরে বলা থাকে যে শ্রেণী ব্যবধান 10 ধরে
10 ধরে একটা গণসংখ্যার নিবেশন তৈরি করো, তাহলে তোমরা কি করবা, তার সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করবা, তার পরিসর বের করবা, তার শ্রেণী ব্যবধান দেয়া আছে কথা লিখবা, তারপরে ওই যে নিয়মটা যে কোন পদ্ধতি উপস্থাপন করব, ফার্স্ট ক্লাস কত হবে। তাহলে আমাদের সর্বনিম্ন মানটা 10 আছে বসালাম, ওর সাথে শ্রেণী ব্যবধান 10 যোগ করে বহির্ভূত পদ্ধতি দিয়ে আমরা একটা গণসংখ্যার নিবেশন তৈরি করলাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করি এক চলক বিশিষ্ট গণসংখ্যা নিবেশনের অঙ্কটা আমরা বুঝতে পারলাম যে কোনো নির্দেশনা না দেওয়া থাকলে কী করে গণসংখ্যার নিবেশন তৈরি করতে হয়, আর যদি শ্রেণী ব্যবধান বলা থাকে তাহলে আমি কীভাবে গণসংখ্যার নিবেশন প্রস্তুত করব। তাহলে আশা করি আজকের এই পরিসংখ্যান ক্লাসের গণসংখ্যার নিবেশন এক সম্পর্কিত এক চলক বিশিষ্ট গণসংখ্যার নিবেশন তৈরির বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারলে। আশা করি আবার গণসংখ্যা নিবেশন অন্য গণসংখ্যা নিবেশন তৈরি সম্পর্কিত আরও কিছু বিষয় আছে, আমরা নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে আমরা দেখাবো। সেই পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবা, আমাদের কলেজ, এবং তোমরা সবাই সাবস্ক্রাইব করবা। যাদের পরিসংখ্যান আছে তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, শেয়ার লাইক করবা এবং বেল আইকনে টিপ দিবা। তাহলে কী হবে, অন্য শিক্ষার্থীরাও যারা পরিসংখ্যান বিষয় নিয়ে পড়াশোনা করছে বা পরিসংখ্যান বিষয়টা আছে তারা উপকৃত হবে। তাহলে আজকে আমি আমাদের কলেজ থেকে মামুন স্যার তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।